মহারাজ, এ কথা কিন্তু আপনার অতি বড় শত্রুও মানতে বাধ্য। আপনার রাজ্যের প্রজারা খুবই সুখে শান্তিতে আর নির্বিঘ্নে আছেন, আর আপনার দরবারে অতি বিচক্ষণ সব সভাসদরাও আছেন। গোপালকে নিয়ে তো কোনো সংশয়ের অবকাশই নেই। চিন্তা হচ্ছে মন্ত্রীকে নিয়ে। সেও যদি গোপালের মতোই বুদ্ধিমান হতো আর দুজনে মিলেমিশে কাজ করত, তাহলে প্রজারা আরো ভালোভাবে দিন কাটাতো। আমি একটা কথা বলি মহারাজ। কি কথা? তুমি তো জানো রানী, আমি বিচলিত বোধ করলে তোমার পরামর্শই আগে নি। ওদের দুজনকে এমন পরীক্ষা নিন মহারাজ, যাতে ওরা বোঝে একসাথে মিলেমিশে কাজ করলে সেটাই ওদের দুজনের জন্যই ভালো। বুদ্ধিটা তো তুমি মন্দ দাওনি, কিন্তু রাজ্যে তো রাজার পরই মন্ত্রীর আসন, আর মন্ত্রী চিরকালই তার দাপট দেখিয়েই কাজ করে এসেছে। সে কি আর গোপালের পরামর্শ মেনে নিয়ে চলবে, তার সাথে মিলেমিশে কাজ করবে? কেন? আপনি যখন কোনো কাজের কুল কিনারা খুঁজে পান না, তখন গোপালই তো আপনাকে পথ বলে দেয়, কি দেয় না? দেয় তো। আমি ওর বুদ্ধি কাজে লাগাই বলে মন্ত্রীও সেটা মেনে নেবে তা ভাবছো কেন? আপনি রাজা হয়ে মানতে পারলে উনিও পারবেন, এবং সেটা আপনাকেই বোঝাতে হবে। কি করলে প্রজারা ভালো থাকবে তার উপায় তো আপনাকেই বার করতে হবে। আমি শুধু পথ বলে দিতে পারি, পথে যেতে গেলে কোন দিক ধরতে হবে সেটা আপনার ব্যাপার। মহারাজকে আজ যেন একটু বিচলিত মনে হচ্ছে। মহারাজ, আজকাল নিত্য নৈমিত্তিক জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে সংসার চালানো দায় হয়ে উঠেছে। যদি বেতনটা একটু বাড়িয়ে দেন তাহলে খুব ভালো হয় মহারাজ। হ্যাঁ, বেটা খালি সুযোগ খোঁজে কিভাবে মাখন দিয়ে মহারাজের কাছ থেকে বাড়তি বেতন আদায় করা যায়। সুযোগ সন্ধানী। ওসব বেতন টেতন বাড়াবো না, আর তোমাদের মধ্যে ঝগড়াটা বন্ধ করো। এমনিতেই একটা চিন্তা মাথায় ঘুরঘুর ঘুরঘুর করছে। মহারাজ, দুশ্চিন্তাগুলো কিন্তু পেটের ভেতরে বুদবুদ করছে। ওগুলো চটপট বার করুন, না হলে এর থেকে বদহজম, অম্বল, চোয়া ঢেকুর এসবের ফলে আপনি কিন্তু খুব শিগগিরই পেটের অসুখে পড়বেন। না, আসলে কাল তোমাদের রানীমা আমায় এমন একটা প্রশ্ন করলেন যে আমি তাকে কোনো উত্তরই দিতে পারলাম না, কারণ আমি তো সেটা সঠিকভাবে জানিই না। আর তারপর থেকেই আপনার মাথার পোকাটা নড়তে শুরু করেছে। বেশি কথা বলো না তো গোপাল। মহারাজ, আপনি এই তুচ্ছ ব্যাপারে গুচ্ছ চিন্তা একদম করবেন না। আমি আছি তো। আপনি শুধু প্রশ্নটা বলুন, তারপর দেখুন আমি কিভাবে চট করে আপনার প্রশ্ন শুনে ঝট করে উত্তর দিয়ে দিই। মন্ত্রী মশাইয়ের এত জ্ঞান, এবার তো মনে হচ্ছে রাজপণ্ডিতের আসনটা নড়বড়ে হয়ে যাবে। শান্ত হও, শান্ত হও তোমরা। শোনো, কাল তোমাদের রানীমা আমায় জিজ্ঞেস করলেন মন্ত্রী আর গোপালের মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় কে। তো আমি রানীকে কোনো উত্তর দিতে পারিনি। সেই জন্যই আমি ঠিক করেছি তোমাদের দুজনের মধ্যে আমি একটা ছোট্ট পরীক্ষা নেব, আর যে ওই পরীক্ষায় জিতবে সেই আমার প্রিয় পাত্র হবে। হ্যাঁ, পরীক্ষা? পরীক্ষা। কাল সকালে তোমরা দুজন দুটো গাড়িতে করে 10টা করে কলসি নিয়ে ওই দূরে নদীতে গিয়ে জল ভরে নিয়ে আসবে। যার বেশি সংখ্যক কলসি রাজবাড়িতে আসা অবধি জলে ভর্তি থাকবে, সেই আমার প্রিয় পাত্র হবে। জল আনার পরই মহারাজের আসল মতলবটা বোঝা যাবে। আপনি আমায় চেনেন না মহারাজা কৃষ্ণচন্দর। কাল আপনার মন্ত্রীর আমি কি হাল করি আপনি দেখে নেবেন। আপনারও পরীক্ষা নেওয়ার স্বাদ আমি সমাপ্ত করে দেব। বাবা, মন্ত্রীমশাই কালকের পরীক্ষার প্রস্তুতি এখন থেকে শুরু করে দিয়েছেন। আপনাকেও কাল মজা দেখাচ্ছি।
এটা কি হলো? আপনি আমার মুখে গলতি ছুড়লেন যে? বারে, মাল কেনার আগে যাচাই করে নিতে হবে না? তা কথাই বলবে খরিদ্দারের সাথে, না মালটাল কিছু বেচবে? হ্যাঁ, কি লাগবে বলুন? গুলতি কত করে তোমার? কটা লাগবে? জটাই লাগুক, একটার দাম কত? একটা 5, তিনটে 12। আর 5টা নিলে? 5টা নিলে 20 টাকা। আর তোমাকে যে গুড় কাঠি খাওয়ালাম সেই টাকাটা কাটো। খাওয়ালেন কেন? আমি কি আপনার কাছে গুড় কাঠি খেতে চেয়েছি? গুলতি কিনবো আর তার টিপ কেমন সেটা যাচাই করব না? এই রইলো 19 টাকা, 1 টাকা গুড় কাঠির দাম। আর টিপতে লোক তো মশাই। ও মশাই, আরে কি হলো? আরে 1 টাকা দিয়ে যান। আরে ও মশাই, আরে এই যে ও মশাই, আরে পালাচ্ছেন কেন? বদমাইশ কোথাকার। আরে মন্ত্রী মশাই যে, আপনি এই রোদ মাথায় করে যে আগে আমায় যদি একটা খবর দিতেন, আমি তো পৌঁছে যেতাম। একটা বিশেষ দরকারেই তোমার কাছে আসা, একটু বিপদে পড়ে গেছি, তোমার সাহায্যের দরকার। আরে আরে বলুন না মন্ত্রী মশাই, আপনি এত কিন্তু কিন্তু করছেন কেন? আপনি আমায় আদেশ করুন, দেখুন আমি পালন করি কিনা। শোনো, কাল একটা প্রতিযোগিতা হবে মন্ত্রীমশাই আর গোপালের মধ্যে। বেশ বেশ বেশ, আমরাও দেখবো সেই প্রতিযোগিতা। তার জন্য আমাকে কেন দরকার পড়লো? তোমাকে আজকের মধ্যে 10টা 20টা মাটির কলসি বানাতে হবে। 20টা আজকের মধ্যে? হ্যাঁ, 10টা মন্ত্রীমশাইয়ের জন্য আর 10টা গোপালের জন্য। তা সে কোথায় গোপাল? সে এলো না কেন? আসবে, গোপাল এসে পৌঁছানোর আগেই আমি এলাম তোমার সাথে একটু মানে সামান্য দরদাম সেরে নিতে। দরদাম আর কি করব আপনাদের সাথে? 10টার দামে 100 টাকা দেবেন, গোপালেরটা নিশ্চয়ই গোপাল দেবে। শোনো, আমি আমার 10টার দাম 200 টাকা দেব, আর গোপালের থেকে তুমি 50 টাকা নিও। একই জিনিসের 2 রকম দাম কেন রাখবো হুজুর? জিনিস একই রকম তো তুমি বানাবে না, আমার কলসিগুলো পোড়া মাটি দিয়ে বানাবে, আর গোপালের কলসিগুলো ওগুলো কাঁচা মাটি দিয়ে বানিয়ে তার ওপর ভালো করে রং করে দেবে। তাহলে তো জল ভরতে গেলেই। ওইটাই তো চাই, রাজবাড়ি আস্তে আস্তে যেন সব মাটি গলে যায়। গোপাল তো অন্য কারোর থেকেও কলসিগুলো কিনতে পারে। সেই জন্যই তো অর্ধেক দামে তুমি ওগুলো ছাড়বে, আর বাকি টাকাটা তো মন্ত্রীমশাই পুষিয়েই দিচ্ছেন তোমায়। কি কানে ঢুকলো কথাগুলো নাকি? পরিমাণটা একটু বাড়াতে হবে এই আর কি। একদিনের মধ্যে এতগুলো কলসি বানানো, তার মধ্যে আবার 2 ধরনের মাটি দিয়ে, তার মধ্যে গোপালের কাছে ধরা পড়ার ভয়ও তো একটা আছে। ব্যাটা ঝোপ বুঝে কোক মারছে। কি আর করা যাবে, দর বেশি দিতে হবে, সময় নেই হাতে বেশি। গোপাল যখন তখন এসে পড়বে। ঠিক আছে, তোমাকে 300 টাকা দেব, কিন্তু যেমন যেমন বলেছি তেমনটাই করা চাই। আগে হ্যাঁ, কোনো চিন্তা করবেন না হুজুর, আপনার কথা মতোই কাজ হবে। কাল সকাল সকাল আমরা আসবো, কেমন? মনে আছে তো কটা করে বানাবে? আগে হ্যাঁ, 10টা 10টা করে। এই দেখ ন্যাপলা, গুলটে, পুঁটি, তোদের জন্য কি এনেছি। দেখি দেখি দাদু কি এনেছো দেখি। আরে বাস, গুলতি! তা দাদু, আজ আমাদের হঠাৎ করে গুলতি উপহার দিচ্ছ যে? নিশ্চয়ই কিছু করতে বলবে, কিন্তু হ্যাঁ, এবারে আমাদের ওই রসগোল্লা না খাওয়ালে আর কিচ্ছুটি করব না। আরে হবে হবে হবে, সব হবে। রসগোল্লা, সন্দেশ, পান্তুয়া সব হবে। তার আগে এই গুলতি দিয়ে কি করতে হবে সেটা শোন। কি করতে হবে দাদু? বলি এই বয়সে কি ভীমরতি হয়েছে? হ্যাঁ, বাচ্চাদের এসব কি শেখাচ্ছ? আহা, তুমি যাও তো এখান থেকে গিন্নি। এগুলো যে কতটা কাজের জিনিস সেটা তোমাকে পরে বলছি। শোন, 1 চোখ বন্ধ করে আগে নিশানাটায় টিপ করবি,
তারপর এইভাবে পাথর নিয়ে টেনে ধরবি, এইভাবে। কি মজা, কি মজা! আম পড়েছে, আম পড়েছে, আম পড়েছে, হুররে! হায় 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 রে, আমগুলো দিয়ে আচার করব ভেবেছিলাম, সব দিল শেষ করে। হ্যাঁ, আরে গিন্নি, তোমাকে আমি বাজার থেকে আম কিনে এনে দেবো খন। তুমি যা হার কিপটে লোক, আমাকে বিশ্বাস করতে হবে তোমার কথা। হ্যাঁ, তখন থেকে বলছি এ সমস্ত জিনিস বাচ্চাদের শেখাতে নেই, তা কে শোনে আমার কথা? হ্যাঁ, ও দিদা, আমাদের এসব কিচ্ছু শেখাতে হয় না। দেখবে আমরা গুলতি চালনায় কেমন ওস্তাদ, দেখবে। আরেকটা আম পারবো। ওরে বাবা রে, আমায় মেরে ফেললো রে! ওই ওই ওই, আমার মাথায় ফেলে টাক ফাটিয়ে দিল রে! আই আই আই, আমি তোদের আজকে ছাড়বো না, কিন্তু ছাড়বো না। এই শোন 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 শোন, ওরে তোরা পালা, তোদের সাথে আমি পরে দেখা করে নেব। এই 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 এই, এই তোরা দাঁড়া, দাঁড়া বলছি। এই 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 নেপলা, এই গুলটে, এই পুটি, দাঁড়া দাঁড়া। এই তোরা চিনিস তো রাস্তাটা? হ্যাঁ, চিনি চিনি। এক একজন এক একটা ঝোপের আড়ালে থাকবি, দেখবি কেউ যেন তোদের দেখতে না পায়। আমরা পারবো দাদু। কোনো চিন্তা করো না। তোলো না তোলো, ভালো করে জল তোলো। সব জলই যেতে যেতে কর্পূরের মতো উবে যাবে, কলসি জল সবই একাকার হয়ে যাবে। হ্যাঁ, যান না যান, আগে আগে যান, জিতবেন না প্রতিযোগিতা। যেতে যেতেই সব কলসি ফুটুস। একই সর্বনাশ! হায় 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 হায়, আমার সব কটা কলসি ভেঙে টুকরো টুকরো করে দিল। এ নিশ্চয়ই গোপালের সাঙ্গপাঙ্গদের কাজ। কি কলসিগুলো সব গেল কোথায়? এদি শুধু কাদামাটি পড়ে আছে। এ ঠিক মন্ত্রীর কাজ, বেটা কুমোরকে কিছু করে হাত করেছে। তাই তো বলি, কুমোর কলসির এত কম দাম কেন নিল? তোমরা দুজনে তাহলে আজ একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পেরেছো, যে তোমরা যদি দুজন আলাদা আলাদা ভাবে কাজ করো, তাহলে কিন্তু তোমরা দুজনেই দুজনের কাজে সব সময় বাধা দিতে থাকবে। কিন্তু যদি তোমরা দুজন একসাথে মিলেমিশে কাজ করো, তাহলে সেটা তোমাদের দুজনের পক্ষেই মঙ্গল। কিন্তু মহারাজ, আমাদের দুজনের জন্য সেটা মঙ্গল হলেও আপনার কিন্তু এতে ঘোর বিপদ হবে। আচ্ছা, তাই বুঝি। তা বেশ, তো বাজি রইল তোমার সাথে। দেখি
তোমরা দুজনে মিলে আমার কেমন ঘোর বিপদ আনতে পারো, হ্যাঁ? তা বেশ তো, এবার না হয় একজোট হয়েই যুক্তি করুন আপনারা। আমরাও তো দেখি কার বুদ্ধি বেশি। রাজামশাইয়ের একার না তোমাদের দুজনের? শোনো, এই আমি বলে দিলাম, আমি কিন্তু এই মন্ত্রীর দলেই থাকবো। হ্যাঁ, উনি যা বলবেন শুনবো, কিন্তু সেনাপতি হয়ে ওই গোপালের কথা শুনবো না। গোপালকেই মন্ত্রীর কথা শুনে চলতে হবে। তা তো ঠিকই, শুনতে হবে বই কি, মন্ত্রী বলে কথা, তার কথার তো আর অন্যথা করা যাবে না। গোপালের বুদ্ধি কিন্তু মন্ত্রীকেও টেক্কা দেয়। তবু মন্ত্রী বলে কথা তো, কি করে তাকে টপকে ওই গোপালের দলে গিয়ে নাম লেখাই? এ তো তাহলে ওই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়া হবে। আর তাছাড়া আমাদেরও তো পদমর্যাদা বলে একটা ব্যাপার রয়েছে নাকি? তা যথার্থ বলেছেন, আমরা প্রজাদের কাছে তো আর নিজেদের হাস্যকর করে তুলতে পারি না। ওই যে শুরু হয়ে গেছে মন্ত্রীর লোকেদের কুটনামি। এরা সব মন্ত্রীর তোষামতকারীর দল। আরে এটা বোঝে না এরা, মন্ত্রীর এত বুদ্ধি কোথায় গোপালের মতো? আরে এরা হচ্ছে সব আকাট মূর্খের দল, ওই মন্ত্রীর মতোই। জ্যোতিষীর ঘটে কিছু বুদ্ধি শুদ্ধি আছে ভেবেছিলাম, এখন দেখছি তার মাথাতেও গোবর পোড়া। আমরা মন্ত্রীর কথা কিছু শুনবো না, আমরা গোপালের কথা মতোই চলবো। হ্যাঁ, কই গো গিন্নি, চান করে তো মাথা মোছাও হয়ে গেল। আজ কি দুমুঠো ভাত পাবো না নাকি? আজ রান্না বান্না কিছু হয়নি। হ্যাঁ, সে কি, কেন? বলি বাচ্চারা যে তোমাকে প্রতিযোগিতায় সাহায্য করলো, তার কোনো দামই কি ওরা পাবে না? হ্যাঁ, তা কি দাম চাই ওদের? কেন? ওদের আজ কিছু ভালো মন্দ খাওয়াতে হবে। হ্যাঁ, তুমি নাকি বলেছিলে ওদের রসগোল্লা সন্দেশ খাওয়াবে। ওরা যে ওই ঝোপে ঝাড়ে বসে থেকে ওইভাবে কলসিগুলো তাক করে ভাঙলো, বলি তার কি কোনো দাম দেবে না তুমি? এই এই বুড়ো, দাম দেবে কিনা বলো? হ্যাঁ, না হলে কিন্তু আজ থেকে ওরা অনশনে বসবে। হ্যাঁ, বেশ, তাই হবে। কি ব্যাপার গোপাল, তুমি এত রাতে? মন্ত্রীমশাই, আমার মাথায় একটা চমৎকার পরিকল্পনা এসেছে, যা দিয়ে রাজামশাইকে কাবু করে ফেলা যাবে। রাজামশাইকে কাবু করে তাঁবুতে পাঠিয়ে তারপর তুমি কি তার সিংহাসনে বসবে গোপাল? মাছি, ছি 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 ছি, কি যে বলেন মন্ত্রীমশাই, আপনি থাকতে আমি হব রাজা। আপনি তো পদমর্যাদায় রাজামশাইয়ের পরেই। ইয়ে বলতে নেই, ওই রাজামশাইয়ের কিছু হয়ে গেলে তো। আহ, কি সব অলক্ষণে কথা বলছো? হ্যাঁ, না না না, অলক্ষণে নয়, অলক্ষণে নয়, আমি বাস্তববাদী মানুষ, আপনি তো জানেনই। তা তোমার পরিকল্পনা না জল্পনা, সে যাই হোক না কেন, তাতে কার কি আখেরে লাভ হবে শুনি? এতে এতে সকলেরই আর্থিক লাভ, বই ক্ষতি কিছু হবে না। আর্থিক লাভ? সেটা কিরকম শুনি? এখন নয়, সে আমি সময় মতোই সব জানাবো। আপনি শুধু কাল সন্ধেবেলায় সব সভাসদদের নিয়ে একটা জরুরি বৈঠক ডাকুন এখানে। তারপর সব আমি কাল সবার সামনেই আপনাকে বলবো। যা হবে সব আপনার মত অনুযায়ী হবে, আপনি পুরো দায়িত্বে থাকবেন। ঠিক আছে, আমি আগামীকালই সবাইকে নিয়ে জরুরি সভা ডাকছি। আগামীকাল থেকে আমি, আপনি, আমরা কেউই রাজসভায় কোনো কাজ করব না। সে কি কথা? আমাদের দাবি হবে বেতন বৃদ্ধি। শেষ কবে আমাদের বেতন বাড়ানো হয়েছে কারো মনে আছে? কি আছে? আছে নেই? নেই তো? হ্যাঁ, আমারও নেই। ফি বছর বেতন বাড়ানো না হলে সংসার চালানো তো দায় হয়ে উঠেছে। কি আমি কি কিছু ভুল বলছি? হ্যাঁ, না,
তা তো ঠিকই। তাই কাল থেকে আমরা সবাই বেতন বৃদ্ধির দাবিতে অনশনে বসব, আর এই পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন মন্ত্রীমশাই। আমরা আপনার কোনো কথা মানছি না, মানবো না। অবিলম্বে আমাদের 5% হারে বেতন বৃদ্ধি করতেই হবে, করতেই হবে। মহারাজ জবাব চাই, জবাব চাই। দিতে হবে, দিতে হবে। বাড়তি বেতন দিতে হবে। আহ কি কুক্ষণে কি কুক্ষণে যে আমি গোপাল আর মন্ত্রীকে এক করার কথা ভেবেছিলাম। ভগবান, আমার এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে। আমি তোমাদের সবার দাবি মেনে নিলাম। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। জয় মহারাজ কৃষ্ণচন্দ্রের জয়। তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত মহারাজ? তোমাকেও গোপালকে আবার আগের মতোই আলাদা আলাদা থাকতে হবে। মহারাজ, এই গরিবের কথা বাসি হলেও মিষ্টি লাগে। এই সব সব তোমার জন্য। তোমার বুদ্ধি শুনেই তো আমি ফেঁসে গেলাম। কতগুলো টাকা খরচা দিতে হবে এবার, আর কখনো তোমার কাছে আমি পরামর্শ চাইব না। এবার আর জমিতে ধান চাষ হবে না মনে হচ্ছে। তা যা বলেছো তুমি, আগের বার ধান বেচেও তো তেমন লাভ করতে পারিনি। যেটুকু রোজগার হয়েছে সব সংসার চালাতেই চলে গেছে। ও পুটির বাবা, তুমি কিছু একটা ভাবো, নইলে তো আমরা সবাই একেবারে না খেতে পেয়ে মরে যাব গো। আমি কি আর করব বলো তো, আমিও তো তোমাদের মতন চাষ করেই খাই। তোমার তো গোপাল দাদার সাথে খুব খাতির। তুমি একবার গোপাল দাদাকে বলে দেখো না, যদি আমাদের জন্য কিছু ব্যবস্থা করতে পারে। কি হয়েছে কি? গোপাল দাদা কি করবে? হ্যাঁ, এই দেখো না গোপাল দাদা, কি মুশকিলে পড়ে গেছি। ধান বোনার সময় হয়ে গেল, কিন্তু টাকার অভাবে এখনো বীজ ধান কিনতে পারলাম না। কি করা যায় বলো তো? সে কি, বর্ষা আসতে তো আর বেশি দিন বাকি নেই। তা কবে চাষ করা শুরু করবে? হ্যাঁ, তুমি তো বোঝো গোপাল দাদা, আমাদের অভাবের কথা বলতে বাকি নেই। আমাদের জন্য কি কিছু একটা ব্যবস্থা করা যায় না? অন্তত বীজ ধানটা যেন বুনতে পারি, একটু দেখো না গোপাল দাদা। ঠিক আছে ঠিক আছে, মহারাজকে আজকে গিয়েই বলবো, বুঝলে? আমাদের মহারাজ খুব ভালো মানুষ, উনি নিশ্চয়ই তোমাদের পক্ষেই রায় দেবেন। দূর দূর, গোপালের রাজসভায় দেরি করে আসাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ মহারাজ, এটা আপনি একদম ঠিক কথা বলেছেন। একে তো মন্ত্রী 6 মাসের জন্য বিদেশে গেছে, তার উপর গোপাল নেই। আমার নিজেকে কিরকম দিশাহারা মনে হচ্ছে। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই তো রাজ্যের কল্যাণের স্বার্থেই বিদেশ গেছেন। উনি ফিরে আসলেই আবার সব ঠিক মতো হয়ে যাবে। মন্ত্রী ছাড়া রাজ্য চালানো যে কতটা কষ্টসাধ্য ব্যাপার, সে তুমি কি করে বুঝবে বলো তো সেনাপতি? এটা একদম ঠিক কথা বলেছেন মহারাজ। আমাদের সেনাপতিকে যাই বোঝান না কেন, মাথাতে তার কিছুই ঢুকবে না। ব্যায়াম করে করে শরীরের সাথে মাথাটাও মোটা হয়ে উঠেছে। তাহলে মহারাজ, বলছিলাম কি, ওই আমাকেও একবার তাহলে ওই মাথা ঘামানোর সুযোগ দিন, তাহলে আমিও দেখিয়ে দেব আমি কিরকম ওই ধুরন্ধর চতুর লোক। হ্যাঁ, ঠিক আছে সেনাপতি, তাহলে আমাদের মন্ত্রীর অবর্তমানে তোমাকেই আমি সাময়িক কালের জন্য মন্ত্রী ঘোষণা করলাম। এমনিতেও আমাদের রাজ্যে যুদ্ধ ঝামেলা তো কিছুই হয় না, তাই সেনাপতির তেমন কোনো কাজও নেই। হ্যাঁ, সেই জন্যে আজ থেকে সেনাপতি আমাদের সাময়িক মন্ত্রী। এ কি অলক্ষণে কথা শুনছি মহারাজ? আমাদের সেনাপতি সাময়িক মন্ত্রী? সেনাপতি মন্ত্রিত্বর কি বোঝে? এটা আমি স্বেচ্ছায় সেনাপতিকে মন্ত্রিত্ব পদে বসালাম, তোমার বলার কোন অধিকার নেই গোপাল। একেই তো দেরি করে রাজসভায় এসেছে, তারপর আবার বড় বড় কথা বলছে। সে আপনি যা ভালো বোঝেন তাই করুন। আর প্রসঙ্গত বলে রাখি, আজকে আমি রাজসভায় আসার আগে আমাদের রাজ্যের চাষি ভাইদের সঙ্গে কথা বলছিলাম। ওরা বেশ বিপদে পড়েছে। কি বিপদ হয়েছে ওদের? মহারাজ, গত বছর তেমন ভালো ফলন হয়নি বলে ওদের তেমন ভালো রোজগারও হয়নি, তাই ওদের চাষ করার জন্য এবারে বীজ ধান কেনার খুব অসুবিধে হচ্ছে।
আসলে শত হলেও ওরা খুবই গরিব তো। এই তুমি কি বলতে চাও স্পষ্ট করে বলো দেখি। এই গরিব চাষিদের কষ্টের কথা আর কি স্পষ্ট করে বলবো মহারাজ। আমি আমি এটাই বলতে চাই যে আমাদের রাজ্যের প্রজাদের যদি আপনি বীজ ধান কেনার টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খুব ভালো হয় মহারাজ। না না মহারাজ, সেটা কি করে সম্ভব? এমনিতেই বেশ কিছুদিন আগে নবাবকে খাজনা দিতে হয়েছে। রাজকোষের অবস্থা ভালো নয় মহারাজ। এখন যদি ওই রাজকোষ থেকে আবার বেশ কিছু টাকা বেরিয়ে যায় তাহলে তাহলে সমস্যা হতে পারে। আর চাষিরা চাষ না করতে পারলে যে সারা কৃষ্ণনগরবাসীর সমস্যা হবে সেনাপতি। ধান না হলে লোকে খাবে কি? হ্যাঁ না না, দরকার হলে অন্য রাজ্য থেকে আমদানি করবে। এই আপনার এই গোবর পোড়া বুদ্ধির জন্যই আপনাকে সাময়িক মন্ত্রী করা মহারাজের একেবারেই উচিত হয়নি। কি বললে? কি বললে তুমি? আমার মাথায় গোবর পোড়া আর তোমার মাথায় কি? হ্যাঁ, এই, তোমরা থামো তো। যে তখন থেকে কিচির মিচির রাজসভাটাকে একটা মাছের বাজার বানিয়ে ফেলেছে একেবারে। শোনো, আমি কালকে সকালে আমাদের রাজ্যের সকল চাষিদের জন্য বীজ ধান কিনে রাখবো, আর তাদেরকে দলে দলে রাজসভায় ডেকে ওই বীজ ধান দেব। কি খুশি তো? ধন্যবাদ মহারাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর সেনাপতি ওরফে সাময়িক মন্ত্রী, বলুন মহারাজ। তুমি ঘোষককে দিয়ে রাজ্যে ওই বীজ ধান দেওয়ার কথাটা ঘোষণা করে দাও। যথা আজ্ঞা মহারাজ। শোনো শোনো শোনো, আগামীকাল আমাদের কৃষ্ণনগরের মহারাজ কৃষ্ণচন্দ্র আমাদের রাজ্যের সকল চাষিদের চাষ করার জন্যে বীজ ধান উপহার দেবেন। সবাই যেন সকাল সকাল রাজসভায় এসে বীজ ধান নিয়ে যায়। শোনো শোনো শোনো। গোপাল দাদা একেবারে সাক্ষাৎ ভগবান। আজকে সকালে গোপাল দাদাকে আমাদের সমস্যার কথা বললাম, আর বেলা হতে না হতেই আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল। হ্যাঁ, কি বলো পুন্টির বাবা? হ্যাঁ, সত্যি গোপাল দাদার এই ঋণ আমরা কোনো দিন ভুলবো না। এই যে শোনো, তোমাকে যখন মহারাজ মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তখন এই সুযোগের সৎ ব্যবহার করো, বুঝলে? এরকম সুযোগ বারবার আসে না। আর যাই করি না কেন, আমি গোপালকে ঠিক দেখে নেব। আমার মাথায় গোবর পোড়া? হ্যাঁ, আমার মাথায়? শোনো, তোমার মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। রাজ্যের চাষিরা গোপালের খুব কাছের লোক, তাই গোপাল ওদের কথা ভাববেই। তাই তোমাকে এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানেটা খুব সোজা। আমাদের বিয়েতে আমার বাবা যে ধান জমিটা তোমায় যৌতুক হিসেবে দিয়েছিল ওটা তো ফাঁকাই পড়ে আছে। হ্যাঁ, তা তো আছেই। রাজসভার কাজের ঠেলায় ওদিকে আর মন দিতে পারিনি। এবার দেবে। শোনো, কালকে মহারাজ যখন সব চাষিদের বীজ ধান দেবেন তখন তুমিও বীজ ধান চাইবে, আর তারপর গিন্নি, তোমার কি বুদ্ধি গো? হ্যাঁ, ইচ্ছে করছে তোমার মাথাটা আমি ওই সোনা দিয়ে বাঁধিয়ে রাখি। তুমি একটু চেষ্টা করলে সেটাও হবে, কারণ এখন তুমি মন্ত্রী। মহারাজ, আমাদের রাজ্যের সমস্ত চাষি ভাইয়েরা রাজবাড়ির দরজার সামনে অপেক্ষা করছে। ঠিক আছে, তাদের সবাইকে তাহলে পাঠিয়ে দাও। মহারাজ, আমার একটা আর্জি ছিল। তোমার আবার কি আর্জি? আমি বলছিলাম কি মহারাজ, ওই আমার নিজের ওই বিঘা পাঁচেক চাষযোগ্য জমি আছে। আমার বিয়ের সময় ওই শ্বশুর মশাই আমাকে যৌতুক দিয়েছিলেন। তাই আপনি যদি আমাকেও বীজ ধান দেন তাহলে খুব ভালো হয় মহারাজ। তো ভালো তো, তুমিও চাষ করবে। এতে এত কুণ্ঠিত বোধ হবার কি আছে শুনি? না, আসলে মানে সেনাপতি ঢাল তলোয়ার ছেড়ে এবার হাতে লাঙল ধরে মাঠে চাষ করবে। মুখ সামলে কথা বলো গোপাল, আমি কিন্তু এখন এই রাজ্যের মন্ত্রী, বুঝলে? ওটা তো সাময়িক কালের জন্য সেনাপতি। ওহ, তোমরা থামবে। প্রণাম মহারাজ। ঠিক আছে, আমি গোপালের কাছে তোমাদের কষ্টের কথা শুনলাম, আর তাই তোমাদের জন্য বীজ ধান কিনে রেখেছি। তোমরা একে একে একটা করে বীজ ধানের থলে তুলে নাও।
মহারাজ তাহলে আমিও একটা নিলাম। হ্যাঁ হ্যাঁ, নাও। দেখো, তোমাদের সবার দুঃখ লাঘব করার জন্য মহারাজ ভেবেছেন, তেমনি তোমাদেরও তো উচিত মহারাজের কথাটা একটু ভাবা। হ্যাঁ বলুন সেনাপতি মশাই, আমরা মহারাজের জন্য কি করতে পারি? তোমরা এই বীজ ধান দিয়ে চাষ করবে, তারপর যা ধান উৎপাদন হবে সেটা বিক্রি করে তার 30% মুনাফা মহারাজকে দেবে। তাহলে তোমরাও খুশি আর মহারাজের রাজকোষও খুশি। এত তো আমাদের মুনাফাই হয় না মহারাজ। যে টাকা মুনাফা হয় তার মধ্যে সব টাকাই সংসার খরচ হয়ে যায়, আর বাকি কিছু টাকা রেখে দিই পরের বছরের বীজ ধান, সার আর চাষের সরঞ্জাম কেনার জন্যে। হ্যাঁ সত্যি তো। তোমরা এক কাজ করো, তোমাদের যা মুনাফা হবে তার থেকে যদি খেয়ে পরে যদি কিছু বেঁচে থাকে তাহলে তার থেকে কিছু মন হলে দিও। আচ্ছা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই এখন এসো, মন দিয়ে চাষাবাদ করো, কেমন? এই 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 হট 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 এই হট। কি হে পুটির বাবা, কাজ শুরু করে দিয়েছো? হ্যাঁ গো গোপাল দাদা, কদিন পরেই বৃষ্টি শুরু হবে, তাই কাজ তো করতেই হবে। হ্যাঁ, ভগবানের কাছে তাই বলো, বৃষ্টি হলেই সবার মঙ্গল, শুধু আমার অমঙ্গল। কেন, তোমার আবার কি সমস্যা? সে শুধু আমিই জানি, বুঝলে। চলি গো, পরে দেখা হবে। যা বাবা, গোপাল দাদা যে কি বলতে চাইলো আর কি বলে গেল কিছুই বুঝতে পারলাম না। বাহ 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 বাহ, কি সুন্দর ধান হয়েছে। হ্যাঁ, এই ধান বেচে অনেক টাকা রোজগার হবে, সেই জন্য এমন একটা পরিকল্পনা করতে হবে যাতে শুধু আমার রোজগার হয় আর বাকি চাষিরা হুতাশ করে। হ্যাঁ, কিরে বটা, বাড়ি আছিস নাকি? আরে এই বটা, আরে ওই হতভাগা, কোনো সারা শব্দ নেই কেন? এ কি সেনাপতি মশাই, আপনি? এই বিশ্বাস করুন, আমি চুরি চামারি কিচ্ছু করিনি। যেদিন থেকে মন্ত্রী মশাই বিদেশ চলে গেছেন সেদিন থেকে আমি ভালো হয়ে গেছি, সত্যি। ওরে হতভাগা, অত ভয় পাওয়ার কিছু নেই। আমি তোকে মারধরও করব না আর ধরেও নিয়ে যাব না। তাহলে কি করতে হবে সেনাপতি মশাই? শোন, এটা নিশ্চয়ই হয়তো শুনে থাকবি যে আমাদের রাজ্যের মন্ত্রী মশাই বেশ কিছু দিনের জন্য বিদেশ সফরে গেছেন, আর তার বদলে আমি এখন সাময়িক মন্ত্রী হয়েছি। হ্যাঁ, তা একটা কানাঘুষো খবর শুনছিলাম বটে। কানাঘুষো না, এটাই সত্যি। আর এখন তুই আমার হয়ে কাজ করবি, বুঝলি? আর ঘটা? ওই বেটা শুধু নামেই ঘটা, কিন্তু ঘটে একটুও বুদ্ধি নেই। আর আমি ওই দল ভারী করতে চাই না, বুঝলি? তাই শুধু আমি তোকেই বেছে নিয়েছি। আচ্ছা বলুন, কি করতে হবে? এই নে, এটা ধর। এই থলে দুটোর মধ্যে কি আছে? কি আছে না আছে সেই নিয়ে বেশি মাথা ঘামাস না বাপ, তোকে কি করতে হবে সেইটা শোন। বলুন কি করতে হবে? শোন, আজ রাতে তুই এই থলের মধ্যে যে গুঁড়োটা আছে ওই আমাদের রাজ্যের সমস্ত চাষিদের জমিতে সেই গুঁড়োটা ছড়িয়ে দিবি। কিন্তু হ্যাঁ, ওই ভুল করেও আবার আমার চাষ করা জমিতে ছড়াবি না, বুঝলি? না না, তা কেন? আপনি যেখানে বলবেন সেখানেই ছড়াবো। আর শোন, আজকে গভীর রাতে তাহলে এই গুঁড়ো ছড়িয়ে দে। আর এই নে, এটাও ছড়াতে হবে? তোর ইচ্ছে হলে ছড়াবি। শোন, এতে বেশ কিছু টাকা আছে আর এটা তোর বকশিস। ও এটা ছড়াবো না, গুছিয়ে রাখবো। কি চুপচাপ কাজটা হবে তো? একদম সেনাপতি মশাই, এমন কাজ করব কাকপক্ষীতেও জানতে পারবে না। কাকপক্ষী জানবেও বা কি করে? তখন তো কাকেরাও ঘুমোবে। সেনাপতি মশাই, কাজ হয়ে গেছে। সাবাস, এই তো চাই। গোপাল বলেছে আমার মাথায় নাকি গোবর ভরা। এই মাথা খাটিয়ে আমি যা রোজগার করব গোপাল স্বপ্নেও ভাবতে পারবে না। হ্যাঁ, এতদিনে একটা কাজের মতো মন্ত্রী পেয়েছি। কিন্তু একটা কথা বলুন তো,
আমি যে কালকে রাতে সব জমিতে জমিতে গুঁড়োটা ছড়িয়ে দিলাম সেটা কি ছিল? সেটা কি ছিল তুই ঠিক 1 সপ্তাহ পরেই বুঝতে পারবি। কে জানে বাবা, আপনার মাথায় কি চলছে সেটা শুধু আপনি আর ভগবানই জানেন। বেশি জানা বোঝার চেষ্টা করিস না, তুই তোর বকশিস পেয়ে গেছিস। এখন মুখে একেবারে কুলুপ এঁটে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়, যা দূর হ। আয় 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 আমার কি সর্বনাশ হলো, আমার সব খাটনি শেষ হয়ে গেল। এ কি পুটির বাবা, ধানের একই অবস্থা, সব ধান তো মরে গেছে। কে আমার এত বড় সর্বনাশ করলো? আয় 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 আয়। শান্ত হও পুটির বাবা, শান্ত হও। আমারও সব ধান নষ্ট হয়ে গেছে গোপাল দাদা, সব ধান নষ্ট হয়ে গেছে। এখন আমি কি খাবো, কিভাবে সারা বছর সংসার চালাবো? ও গোপাল দাদা। শোনো, যতদিন এই গোপাল ভাঁড় বেঁচে আছে ততদিন তোমাদের ভরণ পোষণের দায়িত্ব তার। তোমরা একটু শান্ত হও, আমি ভেবে দেখছি কি করা যায়। দাদু 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 আমাদের সব চাষিদের জমির ধান নষ্ট হয়ে গেছে, কিন্তু সেনাপতি মশাইয়ের জমিতে কিচ্ছুটি হয়নি। হ্যাঁ, সে কি? তুই ঠিক দেখেছিস? হ্যাঁ দাদু, আমরা একটু আগেই দেখে এলাম। আচ্ছা, ঠিক আছে, দেখছি, দাঁড়া। শোনো পুটির বাবা, যা দুর্ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে আর কান্নাকাটি করে তো কোনো লাভ হবে না। এখন কে এই দুর্ঘটনা ঘটিয়েছে সেটা তদন্ত করতে হবে। আর বাচ্চারা, বলো গোপাল দাদু। তোরা আজ থেকে সেনাপতির প্রত্যেকটা পদক্ষেপে নজর রাখবি, আর কোনো রকম সন্দেহজনক কিছু বুঝতে পারলেই আমাকে খবর দিবি, বুঝলি? আচ্ছা দাদু। শোনো বিজ্ঞানী, তোমাকে এক্ষুনি একটা পরীক্ষা করতে হবে। কি পরীক্ষা গোপাল? এই গাছটা দেখো, আর এই মাটিতে কি আছে সেটা বলো। আচ্ছা গোপাল, এক্ষুনি বলছি। এ তো গোপাল রাসায়নিক বিষক্রিয়া। হ্যাঁ, এই মাটিতে একটা বিষাক্ত রাসায়নিক লবণ মেশানো হয়েছে, তার ফলে জীবন্ত গাছ সব মরে গেছে। শোনো বিজ্ঞানী, তুমি এর থেকেও একটা বিষাক্ত রাসায়নিক বানাও, যেটা ছড়ানোর ফলে জীবন্ত নয়, মৃত গাছও পচে যাবে। আচ্ছা গোপাল, আমি আজই বানিয়ে রাতের মধ্যে তোমাকে দিয়ে দেব। এবার আমিও দেখব কত ধানে কত চাল। রাজ্যের সাধারণ চাষিদের সর্বনাশ করে ভেবেছেন নিজে বড় লোক হবে না? হ্যাঁ, সেগুড়ে বালি। তা সেনাপতি, ধান কাটার সময় তো হয়ে গেল, তা এবার রাজ্যে চাষাবাদ কেমন হয়েছে? মহারাজ, চাষিদের ব্যাপার ঠিক বলতে পারবো না, কিন্তু হ্যাঁ, আমার জমিতে দারুণ ফলন হয়েছে, একেবারে সোনালী লম্বা দানার ধান। কেন? তুমি তো এখনো এই রাজ্যের সাময়িক মন্ত্রী, তাই তোমার উচিত সবার সুখ দুঃখের খোঁজ খবর রাখা। আসলে মহারাজ, আমি ওই নিজের জমির চাষের কাজে এতই ব্যস্ত ছিলাম, তাই অন্যদিকে নজর দিতে পারিনি। তা আপনি যখন বলছেন তখন নজর দেব। মহারাজ, সেনাপতিরা নজর দিয়েও কোনো লাভ হবে না, নজর উনি আগেই দিয়েছেন। সমস্ত চাষিদের ধান মরে পচে গেছে, শুধু সেনাপতির জমির ধান ভালো আছে। এ যে ভারী অদ্ভুত ব্যাপার। এতে অদ্ভুতের কি আছে? হ্যাঁ, অদ্ভুতের কি আছে? ওরা ধানের যত্ন নিতে পারেনি, তাই ধান পচে গেছে। আমি যত্ন নিয়েছি, তাই ভালো আছে। হ্যাঁ, সেই জন্যে ওদের জমিতে বিষাক্ত লবণ পাওয়া গেল। তুমি কি বলতে চাইছো গোপাল? আমি ওই বিষাক্ত লবণ রাতের অন্ধকারে ছড়িয়েছি? হ্যাঁ, প্রমাণ করতে পারবে? তা পারবো কি পারবো না সেটা ভবিষ্যতই বলবে। এ তো ভারী মুশকিল হলো, চাষি ভাইয়েরা এখন খাবে কি? মহারাজ, আমি ওদের দায়িত্ব নিয়েছি, আপনি যদি কিছু সহযোগিতা করেন তাহলে সুবিধে হয়। হ্যাঁ, নিশ্চয়ই। চাষিদের বিপদের সময় এ তো আমার কর্তব্য। আর হ্যাঁ, তোমরা ঝগড়াটা থামাও। মহারাজ, আমি আপনাকে উপযুক্ত সময়ে সব প্রমাণ দিয়ে দেব, এখন শুধু সময়ের অপেক্ষা। এটা গোপাল ঠিক বুঝতে পেরেছে, এটা আমার কারসাজি। না, আজ রাতের মধ্যেই সব ধান বাইরে চড়া দামে বিক্রি করতে হবে, নইলে বিপদ।
শোন বটা, তোকে কালকে ভোরবেলার মধ্যেই সব ধান নিয়ে একজন একজন বড় আড়তদারের কাছে চলে যেতে হবে। হ্যাঁ, আড়তদারের কাছে গিয়ে কি করব? ধানগুলো বিক্রি করবি। আমার সাথে ওনার কথা হয়ে গেছে, ভালো দাম দেবে বলেছে, সেই জন্যে আর বেশি দেরি করা চলবে না। আজকে রাতের মধ্যে আমি দুটো গরুর গাড়ি করে সব ধান বোঝাই করে রাখবো, আর তুই সব নিয়ে কালকে সকালে আড়তদারের কাছে জমা দিয়ে টাকা নিয়ে আমার কাছে চলে আসবি। এই নে আড়তদারের নাম আর ঠিকানা। আচ্ছা সেনাপতি মশাই। আর শোন, এই চাষিদের জমিতে যে সর্বনাশটা আমি করেছি সেটা গোপাল বুঝতে পেরেছে, তাই যা করা তাড়াতাড়ি করতে হবে, নইলে কিন্তু সমূহ বিপদ। আমি জানি তো এটা সেনাপতির কাজ, আমার অনুমান কখনো মিথ্যে হয় না। এখন শোন, তোদের কি করতে হবে। কি করতে হবে দাদু? এই জিনিসটা ধর, রাতে বটার বাড়ির সামনে যখন দেখবি গাড়িতে করে ধান বোঝাই করা থাকবে, তখন তোরা এটা চুপি চুপি গাড়ির ভেতরে ধানের মধ্যে ভালো করে ছড়িয়ে দিবি, আর তারপর দেখবি মজা। কি মজা হবে দাদু? সেটা দেখতেই পাবি, শুধু তোদের নজরদারিটা আর কয়েকদিন চালিয়ে যেতে হবে, আর আজকে রাতের কাজটা ঠিকঠাক করতে হবে, তাহলেই হবে। আচ্ছা দাদু। কি গোপাল, দুদিন তো হয়ে গেল, তা এখনো তো বোঝা গেল না কে বা কারা এই চাষি ভাইয়েদের সর্বনাশ করেছে। উপযুক্ত সময় হলে সব ধরা পড়বে মহারাজ, সত্য কখনো চাপা থাকে না। সেনাপতি মশাই, সেনাপতি মশাই। এ কি, কে তুমি? হুট করে রাজসভায় ঢুকে পড়লে যে? আমি একজন আড়তদার। সেনাপতি আমাকে ধান বিক্রি করেছিল, কিন্তু ধানগুলো সব পচে গেছে। সেনাপতি আমার সঙ্গে বেইমানি করেছে। সে কি, এ কি করে সম্ভব? আমি তো আমার নিজের জমিতে রাসায়নিক মেশাইনি। আমি তো কি বললেন সেনাপতি মশাই? কিছু না, কিছু না, আমি কিছু করিনি। দেখলেন মহারাজ, সেনাপতি মুখ ফসকে আসল কথা বলে ফেলেছে। কি সেনাপতি? তার মানে তুমি? আগে মানে হ্যাঁ মানে না মানে মহারাজ, কি হয়েছে? আমার টাকা আমায় ফেরত দিন, নইলে আমি কিন্তু আমার গ্রামের লোকজনকে ডেকে এনে তুমুল অশান্তি করব। ভুল হয়ে গেছে মহারাজ, আপনি আমায় ক্ষমা করে দিন মহারাজ। এত চাষির সর্বনাশ করেছো? না 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 না, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। আজ থেকে তোমার বেতন বন্ধ, আর তোমার ওই জমি বাড়ি সব আজ থেকে চাষিদের দিয়ে দেওয়া হবে। ও মহারাজ, আমি তাহলে না খেতে পেয়ে মরে যাব। বিশ্বাস করুন, আমি ভুল করে ফেলেছি। কিন্তু সেনাপতি তো নিজের জমিতে রাসায়নিক মেশায়নি, তাহলে? একেই বলে পাকা ধানে মই। সেনাপতি চাষিদের কাঁচা ধানে মই দিয়েছিল, আর আমি মই দিয়েছি পাকা ধানে, আর এই কাজে সাহায্য করেছে বিজ্ঞানী। হ্যাঁ নয়, হ্যাঁ।